মুগ্ধ আর আটকালো না তিতিরকে। ওর মা এসে আচমকাই ওর গালে একটা চড় মারল। মুগ্ধ আকাশ থেকে পড়ল। মা শেষ কবে ওকে মেরেছিল মনে করতে পারছে না। পিউ অবাক হয়ে চেয়ে রইল। মুগ্ধ বলল, এটা কি হলো? মা বলল, তুই মেয়েটাকে এভাবে কাঁদালি কেন? মা, মাঝে মধ্যে না আমি তোমাকে বুঝেও বুঝি না। এমনিতে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকো, সারা দিন রাত আমাকে বলতে থাকো বিয়ে কর বিয়ে কর। আর আজ তিতিরকে কাঁদিয়েছি বলে তুমি আমাকে মারলে? না বোঝার কি আছে? আমি তো তিতিরকে খুব পছন্দ করি। ওর মতো লক্ষ্মী, ধৈর্যশীল আর সংসারী মেয়ে খুব কমই হয়। ও তোর বউ হলে মরেও নিশ্চিন্তে থাকতাম। কিন্তু তিতিরের ফ্যামিলি তো কোনোদিন ওকে তোর সাথে বিয়ে দেবে না। সেই জন্য আমি তোকে বিয়ে দিতে চাই। বয়স কি কম হয়েছে তোর? কমই তো, মাত্রই 31 গেল। তোর বাপ এই বয়সে এক ছেলের বাবা হয়ে গিয়েছিল, সেটা জানিস? হ্যাঁ, কিন্তু বাবা তো কথা শেষ করতে দিল না মা। তার আগেই বলল, আর একটা চড় মারবো এইটা নিয়ে কথা পেঁচালে। মুগ্ধ থেমে গেল। মা বলল, যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। মুগ্ধ বলল, কোনটা? কি হয়েছে? ও ওইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মা, আজ আমি ওর সাথে অনেকটা কড়া কথা বলেছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। কেন? দরকার ছিল মা এটা। কি বলছিস তুই? মেয়েটা সারাক্ষণ ফ্যামিলি থেকে কষ্ট পায়। কোথায় তুই একটু সাপোর্ট দিবি তা না, তুই উল্টো কষ্ট দিচ্ছিস আর বলছিস দরকার ছিল। হ্যাঁ মা, দরকার ছিল। এবারও খুব শীঘ্রই চলে আসবে আমার কাছে, যেটাও এতদিন পারছিল না। এত শিওর হচ্ছিস কি করে? আমি ওকে খুব ভালোভাবে চিনি মা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আজ আমি আঙুলটা বাঁকিয়েছি, এখন শুধু ঘি ওঠার অপেক্ষা। এই জন্য বলে ছেলেরা অমানুষ। মেয়েদের নিয়ে বাজি খেলতে ওরা একটুকু ভাবে না। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, ছেলেরা অমানুষই হয়। কারণ তাদের কাছে প্রিয়জনদের একদিনের হাসির চেয়ে সারা জীবনের সুখটা বেশি ইম্পর্টেন্ট, আর তার জন্য তারা সব কিছু করতে পারে। এক বুক কান্না মুগ্ধর গলায় এসে আটকে গেল। মায়ের এবার কষ্ট হলো। কাছে এসে মুগ্ধর গায়ে হাত বুলিয়ে দিল। মুগ্ধ বলল, একবার দেখেছো ওর গায়ে দাগগুলো? এমন মার মেরেছে শরীরের একটা জায়গাও বাদ রাখেনি। কি অমানসিক নির্যাতন করেছে ভাবতে পারছো মা? মা অবাক হয়ে বলল, সে কি? কে মেরেছে? কবে মেরেছে? কই, আমি তো কই দেখলাম না ওর দাগগুলো। সপ্তাহখানেক আগে ওর মা মেরেছে, 3 ফিট লম্বা স্কেল দিয়ে। পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। এখন কি অবস্থা জানি না, ফুল হাতা জামা পরেছে বলে দেখতে পাওনি। ইস! মায়ের চোখ ছলছল করছিল। মুগ্ধ বলল, যেদিন মেরেছে তার পরদিনই আমি দেখা করতে গিয়েছিলাম মা। ওকে দেখে এসে থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল। আমি সহ্য করতে পারছিলাম না। অথচ মেয়েটা হাসি মুখে আমাকে সান্ত্বনা দিচ্ছিল। কিভাবে পারলো এইরকম একটা মেয়েকে এইভাবে আঘাত করতে? বলো না মা, এমন ফ্যামিলি কখনো দেখেছো তুমি? আজ মেরেছে, কাল এর থেকে খারাপ কিছু করবে। আমি আর ভরসা করতে পারছি না ওকে ওর ফ্যামিলির কাছে রেখে। আবার নিয়ে আসার অধিকারও নেই। কি করব বলো তো? তাই আমি এটাই চেয়েছি, হয় ও ফ্যামিলিকে ছেড়ে আমার কাছে চলে আসুক, না হয় ওর ফ্যামিলির কাছেই থাকুক। তারা মারুক কাটুক যা খুশি তাই করুক। জানবো আমি জানবোও না আর অসহায়ত্বের মতো ভুগবোও না। অপশন দুটো, অথচ চুজ করতে হবে একটা। অপশন কিন্তু আমি দিইনি, ওর ফ্যামিলি দিয়েছিল, কিন্তু আমরা মানছিলাম না। খুব বড় ভুল ছিল সেটা আমাদের। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক এইভাবে চলতে পারে না মা। এর তো একটা শেষ হওয়া দরকার ছিল। করে দিলাম শেষ, বাট সি উইল কাম ব্যাক। মা মুগ্ধর পিঠে হাত বুলিয়ে বলল, হুম, সবই ঠিক হয়ে যাবে রে বাবা, বি স্ট্রং। আমি তো স্ট্রংই মা, খুব স্ট্রং, পাথরের মতো। দেখলে না, যার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি কখনো গড়াতে দিইনি, আজ তার চোখের 1000 ফোঁটা জল ঝরালাম। আমি সবই পারি মা। তিতির মুগ্ধর বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিল। চোখের পানি মুছে শেষ করতে পারছে না। মুগ্ধ এতটা বদলে গেছে? সত্যি বদলে গেছে নাকি অন্য কিছু? মাথায় কিছু ঢুকছে না। মুগ্ধ এতটা নিষ্ঠুর কবে হলো?
হ্যাঁ, হ্যাঁ, অন্যদের সাথে মুগ্ধ নিষ্ঠুরতা ও আগে দেখেছে, কিন্তু ওর সাথে কি করে পারলো মুগ্ধ? একবার চোখটা মুছিয়েও দিল না। ওর হাত দুটো কোমরে রাখার পরও জড়িয়ে না ধরে হাত সরিয়ে নিল, ব্ল্যাকমেইল করলো। কিন্তু মুগ্ধ তো জানে তিতির শুধু বাবার জন্যই যেতে পারে না, পৃথিবীর সবাই জাহান্নামে যাক, কিন্তু মুগ্ধ কেন ওকে বুঝবে না? হ্যাঁ, ওর সব কিছু বোঝার মানুষ যে এখন একমাত্র মুগ্ধই ছিল, আজ সেও কিনা বুঝে না বোঝার ভান করলো। ঠিক আছে, মুগ্ধ কত কষ্ট করেছে ওর জন্য, বিনিময়ে কিছু তো পেল না, আর কত কষ্ট করবে। একদম ঠিক কাজ করেছে মুগ্ধ। এই সব ভাবতে ভাবতেই কাঁদছিল আর অন্যায় চোখ মুছছিল তিতির, কিন্তু যতই মুছছে সাথে সাথে আবার ভিজে যাচ্ছে চোখ দুটো। দুপুর নাগাদ তিতির বাসায় ফিরল। বাবা ভাইয়া নামাজ পড়তে গিয়েছে, ভাবি ড্রয়িং রুমে টিভি দেখছে, মা বোধহয় গোসলে গিয়েছে। নিজের ঘরে গিয়ে দরজা আটকালো তিতির। মুগ্ধর দেওয়া সব জিনিসগুলো বের করে বুকে জড়িয়ে ধরে কাঁদলো কতক্ষণ। কাঁদতে কাঁদতেই মুগ্ধর ছবি বের করলো। এই একটা ছবিই আছে, নদীর পাড়ে দাঁড়িয়ে কালো টি শার্ট পরা, চোখে সানগ্লাস, মুখে খোঁচা খোঁচা দাড়ি, কি সুন্দর করে হাসছে। হাসিটা দেখলেই বুকের ভেতরটা ধুকধুক করে। তিতির ছবিটাতে অসংখ্যবার চুমু খেলো পাগলের মতো। তারপর মুগ্ধর পাঠানো মেসেজগুলো বারবার পড়ল। ভয়েস রেকর্ডারগুলো প্লে করতেই তিতিরের এতক্ষণের নীরব কান্নাটা ভয়ঙ্কর কান্নায় পরিণত হলো। চিৎকার করে চিৎকার করে করে কাঁদতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ভাবি দরজায় নক করলো। কান্নার আওয়াজ পেয়ে এসেছে হয়তো। তিতির দৌড়ে গিয়ে দরজা খুলে ভাবিকে ধরে কাঁদতে কাঁদতেই বলল, ভাবি, ভাইয়াকে একটু রাজি করাও না। তুমি বললে ভাইয়া মানবে। মুগ্ধকে ছাড়া আমি তো বাঁচবো না। কেউ কেন বুঝছে না বলো? ভাবি জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে, তুমি তো জানো তোমার ভাইয়া আমার কোনো কথাই শোনে না। তবু আমি ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি। মা ডাইনিং টেবিলে লাঞ্চ রেডি করতে করতে বলল, এত কান্নাকাটি কিসের? তিতির দৌড়ে গেল মায়ের কাছে। মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ও মা, মা গো, আমাকে তুমি মেরে ফেলো না গো, আমি আর সহ্য করতে পারছি না। মুগ্ধকে ছাড়া আমার লাইফ জাস্ট ইম্পসিবল। মা স্বাভাবিক মুখেই বলল, তাহলে মরেই যা, আজিমপুরে রেখে আসবো। তিতিরের বলতে ইচ্ছে হলো, আমি কি আসলেই তোমার নিজের পেটের মেয়ে মা? কিন্তু বলতে পারল না। মা বলল, প্লেট গ্লাসগুলো টেবিলে সাজিয়ে দে, যার যার জায়গা মতো। তিতির দেখলো 5টা প্লেট 5টা গ্লাস টেবিলের এক কোনায় রাখা। রাগ সংবরণ করতে একটা গ্লাস উঠিয়ে মাটিতে ছুঁড়ে ভেঙে ফেললো তিতির। মা বলল, আরো 4টে আছে। তিতির প্লেটগুলো হাতে উঠিয়ে আচার মেরে ভাঙলো। মা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে রইল তিতিরের দিকে। তারপর তিতির এক হাতে সব গ্লাসগুলো ধাক্কা দিয়ে ভেঙে ফেললো। মা বলল, যা যা ভাঙলি সব তোর বাপের টাকায় কেনা, তাই টের পেলি না। 1 পয়সা আয় করার যোগ্যতা তো নেই, নষ্ট করার যোগ্যতা খুব ভালোভাবে আছে। যা, গিয়ে আগে পরিষ্কার কর। চম্পা বলল, খালা, আমি সব পরিষ্কার করতেছি। না, তুই করবি না। তুই কি নোংরা করেছিস? যে নোংরা করেছে সেই পরিষ্কারটা করবে। তিতির পানি সহ পানির জগটাও আছাড় মেরে ভাঙলো। তারপর ভাঙা কাঁচের উপর দিয়ে হেঁটে চলে গেল নিজের ঘরে। পায়ের মধ্যে যে কতগুলো কাঁচের টুকরা ঢুকেছে। প্রথম যখন ভাঙা কাঁচের উপর পা ফেললো তখন যা ব্যথা না লাগলো তার চেয়ে অনেক বেশি ব্যথা লাগলো পরের স্টেপগুলোতে। প্রত্যেকবার পা ফেলার সময় ভাঙা কাঁচের টুকরোগুলো একটু একটু করে ভেতরে ঢুকছিল। ঘরের দরজা লাগিয়ে ওখানেই বসে পড়ল তিতির। বাম পাটা কোলের মধ্যে নিয়ে একটা কাঁচ বের করছিল, আর সেখান থেকে রক্ত পড়ছিল। তারপর একইভাবে ডান পায়ের নিচের কাঁচগুলো বের করে ফেললো তিতির। রক্তে লাল হয়ে গেছে জামা কাপড়, ফ্লোর, সবকিছু। খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে আলমারি থেকে ওড়না বের করে 2 টুকরো করলো। তারপর তা দিয়ে পা দুটোকে বেঁধে নিল। তারপর চোখের পানি মুছে নিল। ওর সবকিছু এখন থেকে ওরই করতে হবে। এই পৃথিবীতে আজ ওর বলে কেউ নেই, সবাই যার যার। সেদিন থেকেই তিতির একটা চাকরির চেষ্টা করতে লাগলো। মায়ের খোঁটাটা দিন রাত শুধু কানে বাজে। দেখতে দেখতে তিতিরের মাস্টার শেষ হয়ে গেল। তারপর একটা চাকরিও পেয়ে গেল। প্রথম মাসের স্যালারি পেয়েই তিতির যা যা ভেঙেছিল তা হুবাহু ডিজাইনের এক সেট করে কিনে নিয়ে এলো।
মা দেখে নির্বিকার রইলেন। এখন তিতিরের দিনকাল ব্যস্ততায় কাটে। সকালে অফিসে যায়, সন্ধ্যায় বাসায় ফেরে। প্রায় 1 বছর পার হয়ে গেছে। সেই দিনের পর আর একদিনও কথা হয়নি মুগ্ধর সাথে। না মুগ্ধ ফোন করেছে, না তিতির। বাবা মা তিতিরের বিয়ের জন্য এক ছেলে ঠিক করেছে, তার নারী বন্ধু, যে প্রায় বাসায় আসে আর তিতিরকে তার সামনে বসে থাকতে হয়। ছেলেটির নাম সুহাস। সুহাস ইঞ্জিনিয়ার, বেশ স্মার্ট, সুন্দর দেখতে, নম্র, ভদ্র, যেমনটা তিতিরের ফ্যামিলি চেয়েছিল। সুহাস যখন কথা বলে, তিতির তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। মুগ্ধর কথা ভাবতে থাকে। সুহাস যতক্ষণ সামনে থাকে, তিতিরের মুখের দিকে হাঁ করে চেয়ে থাকে। প্রতিদিন রাতে ফোন করে তিতিরকে হাই হ্যালো করে ঘুমের ভান করে তখন সুহাস নিজেই ফোন রেখে দেয়। সুহাস আর ওর ফ্যামিলি যখন প্রথম দেখতে আসে তিতিরকে, তখনই পছন্দ করে ফেলে। আর সুহাসের মা ওকে আংটি পরিয়ে দেয়। সেই দিনই সুহাসকে তিতির মুগ্ধর সব কথাটা খুলে বলেছিল। সব শোনার পরও বলেছিল, আমি এইসব আগে থেকেই জানি। তার না বলেছিল আমাকে, আপনি সব জেনেও আমাকে বিয়ে করবেন? সুহাস হেসেছিল, বলেছিল, হ্যাঁ, না করার কোনো কারণ তো দেখছি না। বিয়ের আগে রিলেশনশিপ সবারই থাকে, আমারও গার্লফ্রেন্ড ছিল। এনি হাউ সেটা ব্রেকআপ হয়ে গিয়েছে। এখন আমি কি তার জন্য চিরকুমার হয়ে বসে থাকবো? সেটা তো আর সম্ভব না। আমাদের রিলেশনশিপটা আজকাল টিপিক্যাল রিলেশনশিপের মতো ছিল না, অন্যরকম ছিল। আমি কখনোই ভুলতে পারবো না ওকে। এরকম মনেই হয় তিতিরের, কিন্তু বিয়ের পর সব অন্যরকম হয়ে যায়। সব সময় ঠিক করে দেয় কিছুই ঠিক হবে না, আমি জানি। আপনি কি এটা মেনে নিতে পারবেন যে আপনার স্ত্রী অন্য একজনকে ভালোবাসে? তুমি বয়সেই বড় হয়েছো তিতির, বাট স্টিল ইউ টক লাইক আ টিনেজার। যাই হোক, আমি এখনই বিয়ে করতে পারবো না। আগে ওর বিয়ে হবে, তারপর আমি বিয়ে করব। ততদিন অপেক্ষা করতে পারবেন? তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। প্রথম দিনই এইরকম সিনেমার ডায়লগ দিচ্ছেন কি করে, হ্যাঁ? ওয়েল, প্রথম দিন হতে পারে আমাদের দেখা হওয়ার, কিন্তু আমি তোমাকে অনেকদিন আগেই দেখেছিলাম। তখন তুমি বোধহয় ভার্সিটিতে পড়ো কেবলমাত্র। সেই দিন তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। তিথির আর কথা বাড়ায়নি। শেষে বলেছিল, ঠিক আছে, অপেক্ষা করেন। ওর বিয়েটা হয়ে গেলেই আমাদের বিয়েটাও হবে। ওকে, আমার কোনো তাড়া নেই, আমার শুধু তোমাকে পেলেই হবে। কিন্তু আজও তিতির প্রতিটা রাত মুগ্ধর সাথে কথা বলার তৃষ্ণা মেটায় পুরানো ভয়েস রেকর্ডিং শুনে। আদরের তৃষ্ণা মেটায় পুরানো আদরের স্মৃতিগুলো রোমন্থন করে। কোনোদিন এইসব ভেবে খুব ভালো লাগে, কোনোদিন আবার প্রচন্ড কান্না পায়, কোনোদিন মিটিমিটি হাসে, তো আবার কোনোদিন খুবই কাঁদে। মাঝে মাঝে ভাবে, একটা মিরাক্কেল কি হতে পারে না? এইভাবেই কাটছে তিতিরের জীবন। আর মুগ্ধ প্রতিদিন কাটে অফিসের কাজের ব্যস্ততায়, আর রাত কাটে তিতিরকে ভেবে। একমাত্র মুগ্ধর বালিশটাই জানে মুগ্ধর চোখের জলও গড়ায়। আজও মুগ্ধ অপেক্ষায় আছে তিতিরের। মুগ্ধ ঘুমিয়েছিল। দিনটা শুক্রবার, অফিস নেই, তাই বেশিক্ষণ ঘুমানো আর কি। হঠাৎ বুকের ভেতর কোনো তপ্ত ছোঁয়া অনুভব করতেই চোখ মেলে তাকালো। তাকিয়ে দেখলো তিতির ওর বুকের মধ্যেই শুয়ে আছে। মুগ্ধ তিতিরকে আরো ভালো করে বুকে জড়িয়ে ধরে ঘুমাতে লাগলো। হে আর নতুন কি, মুগ্ধর প্রতিদিনকার স্বপ্ন। কিন্তু হঠাৎই মনে হলো তাপটা যেন বেশি। আবার চোখ মেলে তাকালো, ঘুমটাকে ছেড়ে ফেলে আবারও তাকালো। এটা তো স্বপ্ন নয়, এটা বাস্তব। প্রচন্ড গরম তিতিরের শরীর, কপালে গলায় হাত দিল। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তিতিরের। মুগ্ধকে অবাক চেয়ে থাকতে দেখে তিতির হেসে ঘোর লাগা অসুস্থ স্বরে বলল, আমি চলে এসেছি। মুগ্ধ বলল, চলে এসেছো মানে? আর এত জ্বর নিয়ে এলেই বা কিভাবে? তিতির মুগ্ধর গলাটা জড়িয়ে ধরে জ্বরের ঘোরেই বলল, তোমার এই স্লিপি ভয়েসটা না খুবই পছন্দ আমার, জানো। কতদিন পর শুনলাম। মুগ্ধ অবাক হয়ে চেয়ে রইল তিতিরের দিকে। তিতিরের শরীর প্রচন্ড গরম, চোখগুলো লাল হয়ে আছে, অসংলগ্ন কথাবার্তা বলছে। ও বোধহয় জ্বরের ঘোরে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, তাই চলে এসেছে। জ্বর কমলে ঘোর কাটলে তো চলেই যাবে। শুধু শুধু মায়া বাড়াতে চলে এলো মেয়েটা।
মুগ্ধর ঘোর কাটলো। বলল, কি দেব? তোমার ঘুম ঘুম ভয়েসটা। ভয়েস কি খাওয়া যায় পাগলি? খাওয়া যায় তো। আচ্ছা, তোমাকে দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। এই কথা বলেই তিতির মুগ্ধর গলায় একটা গভীরভাবে চুমু খেল। মুগ্ধর চোখ দুটো আবেশে বুঝে গেল, বুকের ভেতরটা কাঁপছে। প্রায় 1 বছর পর ভালোবাসা এমন কেন হয়? আজ এত বছর পরেও মনে হয় যেন প্রথম স্পর্শ। কিছুক্ষণ পর তিতির টায়ার্ড হয়ে মুগ্ধকে ছেড়ে বালিশে মাথা রাখলো। মুগ্ধ বলল, একা একা কেন এলে? আমাকে ফোন করতে, আমি নিয়ে আসতাম। তিতির সে কথার কোনো উত্তর না দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে ধরে ঝুলে ঝুলে বলল, এই, আমাকে আজকেই বিয়ে করবে? সেসব পরে হবে, আগে বলো এত জ্বর নিয়ে এলে কেন? তোমার কাছে না এলে আমার জ্বর কি কোনোদিনও ভালো হতো? হতো না। এখন তোমার কাছে এসেছি, এক্ষুনি ভালো হয়ে যাবে। কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছিল। সেই পুরানো অনুভূতি। বৃষ্টির ফোঁটাগুলো যেমন একটার উপর আর একটা পড়ে লাফালাফি করে, তেমনটাই ওর বলা প্রতিটি শব্দ একটার উপর আর একটা পড়ে লাফালাফি করছে দুরন্ত বালিকার মতো। র গুলো শোনাচ্ছে অনেকটা লয়ের মতো। বাচ্চা একটা। মুগ্ধ বলল, তুই এত পাগলি কেন রে? হ্যাঁ, তুমি একটা পাগল যে, তাই আমি একটা পাগলি। বলে হি হি করে হেসে দিল তিতির। মুগ্ধর মনে হলো এ যেন হাসি নয়, প্রচন্ড গরমে তাপদাহের পর কাল বৈশাখীর উন্মাদ হাওয়া। হাসতে হাসতে তিতির পড়েই যাচ্ছিল। মুগ্ধ 2 হাতে তিতিরকে আলিঙ্গন করে চোখের দিকে তাকিয়ে বলল, চোখ মুখ এত শুকিয়ে গেছে কেন? খাও না ঠিক মতো। খাওয়া মজা নয়, থাপ্পড় দিব একটা ধরে। তিতির আবার হাসলো। মুগ্ধ বলল, সকালেও নিশ্চয়ই কিচ্ছু খাওনি? খেয়েছি তো। কি খেয়েছো? তোমার ঘুম ঘুম বয়স। ইয়াম ইয়াম, হেভি মজা। মুগ্ধর হাসি পেল। বলল, চুপচাপ শুয়ে পড়ো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। না না, আমি তোমাকেই খাবো। মুগ্ধ এবার না হেসে পারল না। বলল, আমাকে তো খালি পেটে খেতে পারবে না, আগে কিছু খেয়ে নাও, তারপর আমাকে খেও। ও, তাই তো। মিষ্টি তো খাওয়ার পরে খেতে হয়। তুমি শুয়ে থাকো, আমি আসছি। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে রুম থেকে বের হলো। বের হতেই দেখলো স্নিগ্ধ ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। মুগ্ধকে দেখেই স্নিগ্ধ জিজ্ঞাসা করলো, ভাইয়া, ভাবির কি অবস্থা? দেখে খুব অসুস্থ লাগছিল। ওর মারাত্মক জ্বর। আমারও দেখে সেটাই মনে হচ্ছিল। আমি দরজা খুলতেই ভাবি বলে, স্নিগ্ধ, আমি একেবারে চলে এসেছি। আসল ঘটনা কি ভাইয়া? আমাকেও তো তাই বলছে। গড নোস কি হয়। বলো কি? ওর ভাই যদি আবার ঝামেলা করে? করলে করুক, রাস্তার কুকুরদের আমি ভয় পাই না, কিন্তু তিতিরের ওপর অত্যাচার করে, এটাই আমার ভয়। সেটাই তো ভাইয়া। আর আম্মুও ঢাকায় নেই এই সময়। মা যেন কবে আসবে? পরশু আসার কথা। আচ্ছা, আমি কথা বলে নিচ্ছি মায়ের সাথে। আর পিউ কোথায়? পরশু আপু জার্কডে না, অ্যারেঞ্জমেন্ট করছে সব। কাল রাতে না বললো সকাল সকালও বেরিয়ে যাবে। আমি ঘুম থেকে ওঠার আগেই ও চলে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। বুয়া এসে নাস্তা বানিয়ে দিয়ে গেছে, তুমি আর ভাবি খেয়ে নাও। মুগ্ধ দেখলো ডাইনিং টেবিলে কিছুই নেই। স্নিগ্ধ বলল, নাস্তা রান্নাঘরে বোধ হয়। মুগ্ধ রান্নাঘরে ঢুকলো। হটপটে রুটি রাখা রয়েছে, পাশেই সবজি আর ডিমের অমলেট। মেজাজটাই খারাপ হয়ে গেল। কে বলেছে বুয়াকে এত আগে আগে অমলেট করতে? সব পান্তা হয়ে গেছে। মুগ্ধ ঠান্ডা অমলেটগুলো ফ্রিজে ঢুকিয়ে 2টো কাঁচা ডিম বের করে পোচ করতে করতেই তিতির চলে এলো রান্নাঘরে। পেছন থেকে মুগ্ধকে জড়িয়ে ধরতেই মুগ্ধ চমকে উঠে বলল, আরে, তুমি অসুস্থ শরীরে রান্নাঘরে আসলা রে বাবা? আমি আর তোমাকে ছাড়া থাকবো না, তাই চলে এসেছি। জানো, আমি এতদিন তোমাকে ছাড়া অনেক কষ্টে ছিলাম। এ কথা বলেই কেঁদে ফেললো তিতির। মুগ্ধ চুলা বন্ধ করে পেছন ফিরে তিতির চোখের পানি মুছিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, আমি জানি, আর আমিও জানি যে তোমারও কতটা কষ্ট হয়েছে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, হয়েছে, এবার খেয়ে নাও পাখিটা।
তিতির মুগ্ধর বুকে কামড় দিতে লাগলো। মুগ্ধ বলল, আরে এটা কি হচ্ছে? তুমি যে বললে খেতে। আমাকে পরে, আগে রুটি খাও। চলো রুমে চলো। তিতির ক্যাবিনেটের উপর উঠে বসলো। তারপর পা ঝোলাতে ঝোলাতে বলল, আমি যাব না। আমি এখানেই বসে খাবো। এখানে গরম। রুমে চলো। আজ আমি কোথাও যাব না। হুমায়ুন আহমদ স্যারের এই বইটা পড়েছ? পড়েছি বাবা, পড়েছি। চলো তো। আজ আমি কোথাও যাব না। এখানে বসেই খাবো, না হলে খাবো না। অবশেষে মুগ্ধ তিতিরের কথাই মেনে নিল। রান্নাঘরে বসেই তিতিরকে খাইয়ে দিল। তিতির বলল, আমাকে ডিম দিবে না? জানো না আমি ডিম খাই না। আচ্ছা এই দেখো, শুধু সবজি দিয়েছি। তিতির মুখ খুলে নিয়ে বলল, এই সবজিটা একদম মজা হয়নি। পচা পচা কেমন। আমি খাবো না। আরে বাবা, পচা না, তোমার জ্বর, সেই জন্যই তোমার খেতে ভালো লাগছে না। মা রান্না করলে অনেক মজা হয়। একদমই পচা হয় না। মা কোথায়? মাকে দেখছি না কেন? আমি মায়ের কাছে যাব। তিতির নেমে গেল। মুগ্ধ হাত ধরে থামিয়ে বলল, এই শোনো, মা বাসায় নেই, কুমিল্লা গিয়েছে। সে কি? তাহলে আমাদের বিয়ে কি করে হবে? স্নিগ্ধ গিয়ে নিয়ে আসবে। আচ্ছা। হাসি ফুটল তিতিরের মুখে। তিতির আবারও বসলো। তারপর বলল, এই তুমি না আগে পুরোটা ডিম একবারে মুখে নিয়ে খেতে? হুম। এখন খাও না? আমি দেখব। মুগ্ধ তাই করলো। তিতির হাসতে হাসতে পড়েই যাচ্ছিল। মুগ্ধ ধরে ফেলল। আর তিতির মুগ্ধর বুকে মাথা রেখে বলল, তোমার বুকটাতে এত শান্তি কেন? ভালোবাসো যে অনেক, তাই। শুধু সেই জন্য নয়। তাহলে তোমার বুকে ম্যাজিক আছে। ওটা তোমার বুকেও আছে। তিতির ওড়না সরিয়ে জামার ভেতরের দিকে তাকিয়ে বলল, কই দেখি না তো। আমারটা দেখতে পাও না তো? কারণ ম্যাজিক অলওয়েজ ইনভিজিবল হয়। ও, এবার চলো। তোমার ঘুম দরকার। চোখগুলো লাল হয়ে আছে। মনে হয় সারা রাত এক ফোঁটাও ঘুমাওনি। আমার কাছে আসবে বলে শুধু ভোর হওয়ার অপেক্ষা করছো। তুমি মনের কথা বুঝতে পারো। তুমি খুব ভালো। আচ্ছা, এবার চলো। তিতির ওর সেই বিখ্যাত স্টাইলের মুগ্ধর গলা ধরে ঝুলে ঝুলে বলল, তাহলে আমাকে কোলে নাও। কোলে করে নিয়ে চলো রুমে। আচ্ছা, এইটুকু কষ্ট করে হেঁটে চলো। রুমে গিয়ে কোলে নিচ্ছি। না, আমি হাঁটতেই পারি না। তোমার কোলে মজা। ওই জন্য তো রুমে গিয়ে নেব। ড্রয়িং রুমে স্নিগ্ধ বসে আছে। ওর সামনে কি করে কোলে নি বলো? তাহলে কি হয়েছে? ওর তো শিখতে হবে। ও যদি তোমার মতো না হয় তাহলে ওর গার্লফ্রেন্ড কষ্ট পাবে না? ওরও তো শিখতে হবে কিভাবে গার্লফ্রেন্ডকে কোলে নিতে হয়। মুগ্ধ অবাক হয়ে বলল, পাগলামি করো না বাবা। ও আমার ছোট ভাই না। আমি ওর সামনে এটা কখনোই করতে পারি না। তাও ঠিক, কিন্তু ওর তো শিখতে হবে। ওর শিখতে হবে না, ও পেকে ঝুনা হয়ে গিয়েছে। আমি এতদিনে যা করতে পারিনি ও অলরেডি ওর গার্লফ্রেন্ডদের সাথে তা করেও ফেলেছে। তুমি কি করে জানো? ও তোমাকে বলেছে? না বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি। ও, তাহলে হেঁটেই যাচ্ছি। কিন্তু প্রমিস করো রুমে গিয়েই কোলে নেবে। মুগ্ধ তিতিরের কপালে একটা চুমু দিয়ে বলল, রুমে চলোই না, কোল থেকে নামাবই না। অবশেষে মুগ্ধ বোঝাতে সক্ষম হলো এবং তিতির হেঁটেই রুমে গেল। রুমে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে মুগ্ধ তিতিরকে কোলে নিল। তারপর মুগ্ধকে কোলে নিয়ে রুমের ভেতরে হাঁটতে হাঁটতে বলল, আমার তিতির পাখিটা যে এখন একটু ঘুম দরকার। তাহলে আমাকে কোলে নিয়ে বিছানা পর্যন্ত যাও। মুগ্ধও তাই করলো। তিতির বিছানায় শুয়ে বলল, তুমিও শো আমার সাথে। সত্যি, দাঁড়াও, আগে তোমাকে একটা ওষুধ খাইয়ে নি। এই না, আমি মোটেও ওই ওষুধ খাবো না। ওষুধ খুব বাজে হয়। মুগ্ধ তিতিরের পাশে বসে বলল, না খেলে তোমার সাথে শোবো না কিন্তু। তুমি খুব পচা। দাও দাও, ওষুধটা দাও। মুগ্ধ ওকে একটা প্যারাসিটামল আর পানি দিল। তিতির বলল, আরে এত বড় ওষুধ খেতে গেলে আমি মরেই যাব। ওকে, আমি ব্যবস্থা করছি। মুগ্ধ ওষুধটাকে ভেঙে 4 টুকরা করে দিল। তিতির সেইগুলো একটা একটা করে খেলো। তারপর মন খারাপ করে বলল, জানো,
বাবা সব সময় বড় ওষুধগুলো আমাকে ভেঙে দিত। মুগ্ধ বলল, বাবারও তো এমনই হয়, কিন্তু আমার বাবা সবচেয়ে ভালো বাবা। আচ্ছা ঠিক আছে। মুগ্ধ উঠেই যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাও? আসছি। মুগ্ধ এক বালতি পানি নিয়ে এলো। যখন তিতিরের মাথায় পানি ঢালছিল, তখন তিতির বলে উঠল, এই, তুমি আমার চুল ধুয়ে দিচ্ছ? হুম। তুমি কি আমাকে গোসলও করিয়ে দেবে? মুগ্ধ হেসে বলল, প্রয়োজনে দেব। কবে দেবে? যেদিন প্রয়োজন পড়বে। কবে প্রয়োজন পড়বে তা তো জানি না। মাথায় পানি দেওয়া শেষ করে মুগ্ধ নিজের টাওয়াল দিয়ে ভালো করে তিতিরের মাথাটা মুছিয়ে দিল। তিতির তো আহ্লাদে আটখানা। তারপর মুগ্ধ যখন টাওয়াল মেলে দিতে বারান্দায় গেল, তিতির তখন বলল, আমি তো ওষুধ খেয়েছি, এখন তো শোও। বালতিটা রেখে এসে শুচ্ছি। মুগ্ধ যখন তিতিরের ডান পাশে শুয়ে পড়ল, তিতির মুগ্ধর গলা ধরে পড়ল, এই, তুমি আমাকে বিয়ে করবে না? কিছু তো বললে না। তোমাকে বিয়ে করার জন্যই তো এত কিছু করলাম। অবশ্যই করব। আমি তোমার বুকে ঘুমাবো। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মুগ্ধর আসলে টেনশন হচ্ছিল। তিতির যখন সুস্থ হবে তখন তো চলে যাবে, কিছুই করতে পারবে না মুগ্ধ। এতদিন ওকে ছাড়া থাকার একটা অভ্যাস তৈরি হয়েছিল, যা আজ ভেঙে দিল। আবার ও যখন চলে যাবে, ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়ে যাবে। কেন এলো ও? কিছুক্ষণ পর তিতির মাথা উঠিয়ে বলল, শোনো, আমরা কখন বিয়ে করব? আজকে সন্ধ্যায় নাকি আজকে রাত্রে? ঘুমিয়ে ওঠো আগে। ওষুধ খেয়েছো তো, জ্বরটা কমে যাবে, তখন বলবো। না, এখনই বলতে হবে। না, এখন ঘুমাতে হবে। তিতির মুগ্ধকে অবাক করিয়ে দিয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি আসলেই আমাকে বিয়ে করতে চাও না, আমি বুঝেছি এবারে। আরে না রে পাগলি, না না, এ কথা কে বলল? আমি সব ছেড়ে সারা জীবনের জন্য চলে এলাম, আর এখন তুমি বলছো বিয়ে করবে না? মুগ্ধ তিতিরকে খুব নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, না রে বাবা, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করার জন্যই তো কত কষ্ট করলাম, বোঝো না তুমি? কিন্তু তুমি সুস্থ না হলে বিয়ে কি করে করব বলো? আর মায়েরও তো আসতে হবে। তুমি একটু ঘুমিয়ে ওঠো, তারপর এগুলো নিয়ে আলোচনা করব। ও আচ্ছা, এই তো আমার লক্ষ্মীটা। একটু অবুঝ হলেও বোঝালে সবই বোঝে। তিতির একটা বিস্ময় করা হাসি দিল। তারপর মুগ্ধ তিতিরকে মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রইল। তিতিরের জ্বর মনে হচ্ছে আরো বাড়ছে। মুগ্ধর বুকটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রচন্ড গরম, তবু খুব শান্তি লাগছে মুগ্ধর, পরম শান্তি। অনেকক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মুগ্ধ যখন ভাবলো তিতির ঘুমিয়ে পড়েছে, তখনই তিতিরের মাথা উঠিয়ে বলল, এই, দেখো না আমার ঠোঁট ফেটে কি হয়েছে। মুগ্ধ বুঝলো তিতির কি চাইছে। কোনো কথা না বলে আস্তে করে তিতিরের উপরে উঠিয়ে ঠোঁটে আলতো করে চুমু খেলো। দুপুরবেলা তিতির ঘুম থেকে উঠল। ওর এখন আর জ্বর নেই, রুমে একা শুয়ে আছে। যতদূর মনে পড়ে ও মুগ্ধর সাথেই শুয়েছিল। তাহলে মুগ্ধ কোথায় গেল? ঘর থেকে বের হয়ে কাউকে দেখতে পেল না। রান্নাঘরে যেতেই দেখলো মুগ্ধ রান্না করছে, পিউ হেল্প করছে। তিতিরকে দেখতে পেয়ে পিউ এসে ওকে জড়িয়ে ধরল, বলল, ভাবি। তিতিরও পিউকে জড়িয়ে ধরল, বলল, কেমন আছো? যেমন তেমন ছিলাম গো, তোমাকে দেখে খুশিতে লাফাতে ইচ্ছে করছে। তিতির পিউয়ের গালে একটা চুমু দিল। পিউ বলল, ভাবি, সত্যিই তুমি চলে এসেছো? পার্মানেন্টলি? হ্যাঁ। মুগ্ধ তাকালো তিতিরের দিকে। তিতিরও তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল তিতির। পিউ তিতিরের কপালে হাত দিয়ে ভাইয়ের দিকে ফিরে পড়ল, ভাইয়া, ভাবির কিন্তু এখন জ্বর নেই। মুগ্ধ বলল, এখন তাহলে ওর কথা গ্রহণযোগ্যতা পাবে। তিতির মিটি মিটি হাসতে লাগলো। পিউ বলল, ভাইয়া, তোর আর কিছু লাগবে? না, রান্না অলমোস্ট কমপ্লিট। আমি তাহলে গোসলে যাই। আচ্ছা, যা। পিউ রান্নাঘর থেকে বের হয়ে যেতেই তিতির মুগ্ধর পাশে এসে দাঁড়ালো। মুগ্ধ তিতির কপালে হাত দিয়ে বলল, বাহ, জ্বর নেই দেখছি। কয়দিন ধরে জ্বর তোমার? 4 দিন।
এতদিনে ওষুধগুলো কি আগের মতো ফুলের টপে গিয়েছে? হ্যাঁ। ঠিক হয়নি? ওষুধ খেলে আরো আগে সুস্থ হয়ে যেতে। ওষুধ ভেঙে দেওয়ার যে কেউ ছিল না। বাবা? বাবা ছিল, কিন্তু দেয়নি। হয়তো ভেবেছে আমি বড় হয়েছি, এখন খেতে পারবো। মুগ্ধর রান্নাটা ততক্ষণে পুরোপুরি শেষ। চুলা বন্ধ করে হাত থেকে গ্লাভস খুলে রাখলো। তারপর আচমকা তিতিরের হাত ধরে এক টানে বুকে নিয়ে জড়িয়ে ধরল। তিতিরও ধরল। এতক্ষণে মুগ্ধর মনে হলো তিতিরকে ও পেয়েছে, কারণ তিতির এখন সজ্ঞানে। মুগ্ধ ওই অবস্থাতেই তিতিরকে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি সত্যি চলে এসেছো তিতির? হ্যাঁ, আমি সত্যিই চলে এসেছি। না, মরে গেলেও আর যাব না। বাসায় কি বলে বেরিয়েছো? কিচ্ছু না, শুধু একটা মেসেজ করে দিয়েছি ভাইয়াকে। কি লিখেছো? লিখেছি আমি মুগ্ধর কাছে চলে যাচ্ছি, আজ আমরা বিয়ে করব। তা নাকি রিপ্লাই দিয়েছে? ভাইয়া লিখেছে আর কোনোদিন ফিরে আসবি না। আমার বোন একটু আগের মেসেজটা দেওয়ার সাথে সাথে মারা গিয়েছে। বাবাও মেসেজটা দেখে বলেছে তাদের মেয়ে মৃত। তারপর আমি আর কোনো রিপ্লাই দিইনি। এই মেসেজ কখন দিয়েছো? সকালে। মুগ্ধ এবার তিতিরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাতে মুখটা তুলে চোখে চোখ রেখে বলল, কি করে আসতে পারলে বলো তো? ভয় করেনি? না, শুধু খারাপ লেগেছে। কি করব? যত কিছুই করি না কেন এখন আর তাদের খুশি করতে পারি না। অন্যদিকে তোমাকে ছেড়েও থাকতে আর পারছিলাম না। তাই শেষমেশ তোমার কথা মেনে চলে এলাম, যে বিয়ের পরে একদিন না একদিন হয়তো মেনে নেবে। আমি জানতাম তুমি আসবে। আমার ভালোবাসার উপর একটু বিশ্বাস আমার ছিল, আর এই জন্যই আমি তোমার সাথে ওই দিন ওই রকম নিষ্ঠুর আচরণ করেছিলাম। সেই দিনের জন্য আমাকে তুমি মাফ করে দিও তিতির পাখি। হুম, আমি পরে সেটা বুঝেছিলাম। সেই দিনের ব্যবহারের জন্য রাগ নেই তো আমার। না, তোমার যদি আদর করার অধিকার থাকে তো রাগ করার, শাসন করা এবং খারাপ ব্যবহার করার অধিকারও অবশ্যই আছে। সেদিন খুব কষ্ট পেলেও পরে বুঝেছিলাম আমি। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আজ আমার জীবনটা সার্থক। এবার বলো, কবে বিয়ে করব? কাল। কাল কেন? আজ বিয়ে করব না কেন আমি? কাল হয়ে গেলে আবার বিয়ে করবে না? কেন? কি থেকে কি হয়ে যায় ঠিক নেই? তাহলে তো মোটেও তাড়াহুড়ো করে বিয়ে করাটা ঠিক হবে না। কখনো যেন তোমার মনে না হয় যে তুমি এইভাবে চলে এসে হুট করে বিয়ে করে ভুল করেছো। আজ সারা রাত চিন্তা করো, আর তোমার ফ্যামিলি কি অ্যাকশন নেয় দেখো। তাছাড়া মাকে ছাড়া শুধু আমি তুমি তো আর বিয়ে করতে পারবো না। আজ স্নিগ্ধকে পাঠাচ্ছি মাকে নিয়ে আসার জন্য। কাল এলেই বিকালে আমরা বিয়ে করব, ঠিক আছে? ও, মা কোথায় গিয়েছে? মুগ্ধ মনে মনে হাসলো। একবার বলা সত্ত্বেও ভুলে গেছে তিতির। জ্বরের ঘোরে ছিল কি না, নিশ্চয়ই তখনকার অনেক কথাই ভুলে গিয়েছে। বলল, কুমিল্লা গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কালই লাঞ্চের পর পিউ আর তিতির বিয়ে নিয়ে টুকটাক প্ল্যানিং করছিল। বিকেলে স্নিগ্ধ রওনা দিয়েই দিল কুমিল্লার উদ্দেশ্যে। তারপর পিউ বলল, ভাইয়া আমার একটু বেরোতে হবে। কোথায় যাবি আবার? ওফ ভাইয়া, আমি তো বড় হয়েছি না, আমার অনেক পার্সোনাল কাজ থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, যা। পিউ চলে যাওয়ার পর মুগ্ধ তিতিরকে বলল, তোমার ননদ তো আমাদের প্রেম করার সুযোগ করে দিয়ে গেল, কিন্তু অসুস্থ মানুষের সাথে কি প্রেম করব আমি? কই, এখন তার আমি অসুস্থ না। তাই না? মুগ্ধ হঠাৎ তিতিরকে কোলে তুলে হাঁটা শুরু করলো। প্রায় পুরো ফ্ল্যাটে চক্কর দেওয়া শেষ। তখন তিতির জিজ্ঞাসা করলো, কি হলো তোমার? কোলে নিয়ে ঘোরাঘুরি করছো যে? সে কি, তুমি না সকালবেলা কোলে ওঠার জন্য লাফাচ্ছিলে? তিতির তো আকাশ থেকে পড়ল। ইস, কখন? হ্যাঁ, এখন তো অস্বীকার করবেই। সকালবেলা যা যা হয়েছে সবটা মুগ্ধ ডিটেলসে বলল তিতিরকে। স্নিগ্ধর সামনে কোলে উঠতে চেয়েছে, স্নিগ্ধকে শেখাতে চেয়েছে, সেটা শুনেও তো তিতির লজ্জায় মরে যাচ্ছিল। মুগ্ধ দুষ্টু হাসি দিয়ে বলল, সুন্দরী, এগুলো ঘোরে তোমার মনে থাকে না,